আশরাফুলের মানিব্যাগে নিজের ছবি দেখে চমকে যায় মীরা। আশরাফুল সম্পর্কে মীরার স্বামী, নিজের স্বামীর মানিব্যাগে নিজের ছবি দেখে অবাক হওয়ার কিছু নেই। তবুও মীরা ভীষণভাবে অবাক হচ্ছে। বিয়ের 1 বছর পার হয়ে গেলেও আজও আশরাফুল মীরাকে স্ত্রী বলে স্বীকার করেনি, ভালো করে দুটো কথা পর্যন্ত বলেনি। সেখানে ভালোবেসে মীরার ছবি মানিব্যাগে রাখবে এমনটা হতে পারে না। আমার মানিব্যাগ নিয়ে তুমি কি করছো? দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে। 1000বার তোমাকে বলেছি আমার জীবন থেকে চলে যাও, কিন্তু বেহায়ের মতো এখানেই পড়ে থাকো। কথাগুলো বলে আশরাফুল মীরার হাত থেকে মানিব্যাগটা কেড়ে নেয়, তারপর নিজের মতো করে চলে গেল। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে পা বাড়ালো। এসব কথা নতুন কিছু নয় মীরার জন্য। রোজ রোজ সবার অপমান সহ্য করতে করতে এখন এগুলো গা সওয়া হয়ে গেছে। তেমন একটা কষ্ট লাগে না। কি রে নবাব জাতি, এখন ঘুম ভাঙলো নাকি তোর? সকাল থেকে আমার মেয়েটা কাজ করে চলেছে আর তুই বরের সাথে সোহাগ করছিলি নাকি? আহ মা, ভাইয়ের সাথে সোহাগ করার কপাল ওর আছে নাকি? তুমি শুধু শুধু ওকে কথা শুনিয়ে দিলে। এই শোনো, আমার জন্য একটু পাস্তা রান্না করো তো। আজ সকালের নাস্তায় আমার পাস্তা খেতে ইচ্ছে করছে। কথাগুলো বলে দুজন দুই দিকে নিজের কাজে চলে গেল। এত সময় যারা মীরাকে কথা শোনালো তারা মীরার ননদ আর শাশুড়ি। শাশুড়ি ছেলের বউকে এমন বাজে কথা বলতে পারে বলে ধারণা ছিল না মীরার, কিন্তু এখন এসব কথাই তাকে রোজ শুনতে হয়। বহুকাল ধরে প্রচলিত নিয়মে তারা বড্ড খারাপ ব্যবহার করে মীরার সাথে। আবার মীরাও ভালো মানুষের মতো মুখ বুজে সব সহ্য করে আসছে। লোকলজ্জার ভয়ে মায়ের মান সম্মানের দিকে তাকিয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। সব কিছু ছেড়ে চলে যেতে চাইলেই মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে বারবার। ভয়ে আত্মা কেঁপে ওঠে, সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় না। চোখের কোণে জমে থাকা পানিগুলো মুছে রান্নায় মন দিল মীরা, কিন্তু মনটা কিছুতেই শান্ত করতে পারছে না। আশরাফুলের মানিব্যাগ নিজের ছবির কথাটা বারবার মনে পড়ছে। কোথাও শুনেছিল ছেলেরা যাকে ভালোবাসে তার ছবি নিজের মানিব্যাগে রেখে দেয়। তবে কি আশরাফুল মীরাকে ভালোবাসে? মনের কোথাও যেন এক চিলতে আশার আলো দেখতে পায় মীরা। স্বামীর ভালোবাসা পেতে এই আশা জেগে উঠছে। প্রতিটা মেয়েই স্বামীর ভালোবাসা পেতে চায়, নিজেকে স্বামীর মনের রানীর আসনে বসাতে চায়, কিন্তু বাস্তবে কজনই বা এই সুখ পায়? কারো জীবন বাধা পড়ে সংসার নামক দায়িত্বে, কারো জীবন চলে রুটিনের মতো। নিতান্তই ভাগ্যবতী মেয়েরা স্বামীর ভালোবাসা পায়। মীরা হয়তো সেসব মেয়েদের ভেতর নেই, তাই তার জীবন বড্ড বিভীষিকাময়। নানান চিন্তার মধ্য দিয়ে সকালে রান্না শেষ করলো মীরা। সময়ের আগে খাবার গুছিয়ে দিতে না পারলে আবার নানান কথা শুনতে হবে। বছরখানেক আগে মীরার বিয়ে হয় আশরাফুলের সাথে। আশরাফুল একটা কোম্পানিতে চাকরি করে। মীরা তখন কলেজে পড়তো, সবে মাত্র অনার্স ভর্তি হয়েছিল। চোখে অপার স্বপ্ন তার, পড়াশোনা শেষ করে একটা চাকরি করবে, মায়ের সাথে একটা সাজানো বাড়িতে থাকবে। রোজ রোজ মাকে পরের বাড়িতে কাজ করতে যেতে হবে না, কারো অফিস মুছতে হবে না। কিন্তু সবার সব ইচ্ছে কি পূরণ হয়? রোজকার মতো সেদিনও কলেজ শেষ করে বাড়িতে ফিরে দেখে মা সবকিছু গুছিয়ে রাখছে। মীরাকে দেখে হাসি মুখে বলেন, তোর জন্য একটা ভালো কাজ এসেছে রে মা। ছেলে বড় কোম্পানিতে চাকরি করে। আমি যে অফিসে চাকরি করি ওই অফিসের বসের ছেলে। সন্ধ্যায় ওরা তোকে দেখতে আসবে, একটু ভালো করে রেডি হয়ে থাকবি। ওরা তুই যতদূর পড়তে চাস পড়াবে। কলেজ পাশ করলে ছেলের বাপের অফিসে চাকরিও দিয়ে দিবে। তুই আর না করিস না। মীরার বিয়ে করার ইচ্ছে না থাকলেও মায়ের মুখে হাসি দেখে আর না বলতে পারে না। মাথা নেড়ে সম্মতি দিয়ে ঘরে চলে যায়। সন্ধ্যায় আশরাফুলের পরিবার মীরাকে দেখতে আসে। লাবণ্যময়ী মীরাকে দেখে হয়তো ওদের অপছন্দ হয়নি, তাই কয়েকদিন পরেই মীরার সাথে আশরাফুলের বিয়ে হয়ে যায়। খুব বেশি আড়ম্বর ছিল না বিয়েতে। মীরার শ্বশুর শাশুড়ি ননদ আর মীরার মার সাথে কয়েকজন লোক মিলে কাজী অফিসে বিয়ে হয়।
অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে মীরা। মায়ের কিছুটা খরচ কমে গেল ভেবে কিছুটা স্বস্তি পায়। ভেবেছিল জীবনটা হয়তো নতুন রঙে সেজে উঠবে, কিন্তু সবার কি সব ভাবনা সত্যি হয়? বাসর রাতে আশরাফুল মীরাকে জানিয়ে দেয় সে বাবার কথাতে বিয়ে করেছে। মীরাকে তার পছন্দ নয়, আর কখনোই সে মীরাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। মীরার জন্য এটাই ভালো যেন মীরা এখান থেকে চলে যায়। কিন্তু মীরা আর কোথাও যেতে পারেনি। মা বাবা ডিভোর্স হওয়ার পর মাকে নানান কষ্ট করতে দেখেছে মীরা। বাড়িওয়ালা থেকে শুরু করে দোকানে বসে আড্ডা দেওয়া লোকগুলোর চোখে পর্যন্ত লালসা দেখতে পেয়েছে। মাসের মাথায় বাড়ি পাল্টে ভিন্ন ভিন্ন জায়গাতে থাকতে দেখেছে। এসব যেন মীরার শৈশবের অংশ। তাই নিজের গায়ে ডিভোর্সি তকমা লাগাতে বড্ড ভয় পায়। সকালে সবার খাওয়া শেষ হলে মীরা খেতে বসে। এবারের লোকদের সাথে বসে খাওয়ার অনুমতি তার নেই। বাড়ির কাজের লোকের সম্মানটুকুও তার নেই। কলেজে যাওয়া বেশ আগেই বন্ধ হয়ে গেছে। শ্বশুর শাশুড়ির ঘোর আপত্তি মীরার পড়াশোনা নিয়ে এত টাকা কে খরচ করবে তার পিছনে। মাকে অবশ্য প্রশ্ন করেছিল মীরা। মীরার মা রোজিনা রেনু সোজাসাপটা বলে দিয়েছেন, বিয়ে হয়ে গেছে, সংসার করো, পড়াশোনা করে কি লাভ? পড়াশোনা করে কি লাভ এ কথার উত্তর মীরা দিতে পারেনি। শুধু মনে হচ্ছিল নিজের মায়ের কাছেও বোধহয় সে বোঝা, না হলে মা কেন তাকে এমন করে বিয়ে দিয়ে দিল। খাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে রাখলো। দুপুরে রান্না বসাতে হবে। এমন সময় মীরার শাশুড়ি এসে বলল, আশরাফুলের আলমারিটা পরিষ্কার করে দিও তো, অনেক ময়লা হয়েছে নাকি? এটুকু তো খেয়াল রাখতেই পারো নাকি? সব কি আমাকে বলে দিতে হবে? মীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মুখে কোনো ভাষা খুঁজে পায় না। আশরাফুল এই সামান্য কথাটা কি মীরাকে বলতে পারতো না? হয়তো বলতে পারতো না, তাই বলেনি। রান্না চাপিয়ে আশরাফুলের ঘরের দিকে হাঁটা ধরল। বাসর রাতের পর থেকেই মীরা আলাদা একটা ঘরে থাকে। আশরাফুল কখনো উকি দিয়েও মীরাকে দেখে না। এমন জীবন থেকে বের হওয়ার রাস্তা খুঁজে চলে মীরা, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা খোলা নেই তার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দেয় সে। সব কাপড়গুলো বের করে রোদে দিয়ে আসে। নানান জিনিসে আলমারি ভর্তি হয়ে আছে। সব কিছু মুছে গুছিয়ে রাখ। হঠাৎ তার নজর পড়ে একটা ডায়েরির দিকে। ডায়েরির উপর প্রাক্তন লেখা। কৌতূহল বশত ডায়েরি খুলে নিজের ছবি দেখতে পায়। শুধুমাত্র মীরার ছবি নয়, সাথে আশরাফুল ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। কোনোটা বা দুইজন হাত ধরা। এমন 5-6টা ছবি নজরে পড়ে মীরার। ডায়েরির কয়েকটা পাতা ছেঁড়া, কোথাও কিছু লেখা নেই, হয়তোবা কেউ ছিঁড়ে ফেলেছে। একটা ছবির পেছনে লেখা, তোকে কখনো ক্ষমা করব না আমি। অজানা ভয় মীরাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। হাত পা ঠান্ডা হয়ে আসে। এ কি সেই আশরাফুল? না না, এমনটা তো হতে পারে না। এলোমেলো হাতে জিনিসগুলো সাজিয়ে রাখে মীরা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। রান্নাঘরে থেকে মীরার শাশুড়ির চিৎকার শোনা যায়, এই অলক্ষী মেয়েটা আমাদেরও ওর মায়ের মতো ফকির বানিয়ে ছাড়বে। দেখো তো কতটা তরকারি পুড়িয়ে ফেলেছে। এই নবাব জাতি কোথায় গিয়ে হাওয়া খাচ্ছিস তুই? এই তো মা, আলমারি গুছিয়ে রাখছিলাম, দেখি কতটা তরকারি পড়েছে। মীরাকে আসতে দেখে রেশমা বানু রান্নাঘর থেকে চলে যায়। তরকারি খুব বেশি একটা পড়েনি, সামান্য লেগে গেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দেয়। তরকারি ঢালতে গিয়ে বেশ খানিকটা হাত পুড়ে যায়। হাতে বড্ড জ্বালা করছে। তাড়াতাড়ি করে ঠান্ডা পানিতে হাত চুবিয়ে রাখে। শরীরের যন্ত্রণা কিছুটা কমে বটে, কিন্তু মনের ক্ষতগুলো নতুনের মতো কষ্ট দিতে থাকে। দুপুরে খাওয়ার সময় মীরার শ্বশুর অদ্ভুত একটা কথা বলে বসে। আশরাফুলের আবার বিয়ে দিতে চায়। ছেলের জীবন এমন করে নষ্ট করতে রাজি নয় সে। মীরা অবশ্য কিছুই বলে না। যার সাথে কোনো সম্পর্ক নেই তার বিয়ে নিয়ে কিসের চিন্তা। সব কাজ সেরে বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দেয় মীরা। বড্ড ক্লান্ত লাগছে তার। মীরার ঘরের জানালাটা বাইরের দিকে ছোট একটা গলিপথ দেখা যায়। জানালা খুলে দিলে সামান্য বাতাসের আশায় জানালাটা খুলে দেয়। নিজের জীবন নিয়েই বড্ড হতাশ সে। সারা দিনের কাজ শেষে ক্লান্তিতে চোখ বুজে আসে। হাতের পোড়া জায়গায় বেশ জ্বালা করছে, কিন্তু কোনো ধরনের ঔষধ মীরার কাছে নেই। কারো কাছে ঔষধ চাইতে গেলে আবার নতুন করে অপমানিত হতে হবে। কি দরকার কারো কথা শোনার? একটু কষ্ট করে যন্ত্রণা সহ্য করলে আর অপমানিত হতে হবে না। শরীরের কষ্টের থেকে যে মনের কষ্টটাই বেশি পোড়ায় মীরাকে।
নবাব জাতি সন্ধ্যাবেলা আমাদের নাস্তা না দিয়ে শুয়ে আছে, ফ্রি খাবার পেলে এরা মাথায় ওঠে। শাশুড়ি মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায় মীরার। আড়ামোড়া ভেঙে উঠে বসে। অনেক দেরি হয়ে গেছে, সকলের জন্য নাস্তা বানাতে হবে। কোনো রকম চোখে মুখে পানি দিয়ে রান্নাঘরে চলে যায়। তাড়াতাড়ি করে নুডলস রান্না করে, সেই সাথে চা বানায়। এর থেকে বেশি কিচ্ছু করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। কিরে নবাব জাতি, সন্ধ্যাবেলা কি আর নাস্তা জুটবে না, নাকি একবারে রাতের খাবার খেতে হবে? রাতের খাবারের নাম শুনে মনের মাঝে ভয় জড়ো হতে থাকে মীরার। সত্যি বলতে রাতের জন্য কিছুই রান্না করা হয়নি। তড়িঘড়ি করে টেবিলে নাস্তা সাজিয়ে রাখে। রাতের জন্য রান্না বসাতে হবে। শাশুড়ি আর ননদকে নাস্তা দেওয়ার সময় আশরাফুল বাড়িতে আসে। মীরার দিকে এক পলক তাকিয়ে নিজের ঘরে চলে যায়। ছেলেটা কত কষ্ট করে এলো, এই যা তো ওর ঘরে নাস্তাটি আয়। আর শোন, একটা ডিম অমলেট করে নিয়ে যাবি। মীরা মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে আসে। আশরাফুলের জন্য নাস্তা তৈরি করে ওর ঘরের দিকে পা বাড়ায়। এই ঘরে যেতে গেলে মীরার কেমন একটা অদ্ভুত কষ্ট হয়। কত আশা করে এই বাড়িতে এসেছিল জীবনটা নতুন করে সাজাতে। ওই ঘরটাতে তো মীরার থাকা উচিত ছিল। সব জিনিসে মীরার ভাগ পাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যদোষে মীরা ঘরের কোনো জিনিসে হাত দেওয়ারও অনুমতি পায় না। নানান কথা ভাবতে ভাবতে আশরাফুলের ঘরের সামনে চলে আসে। কিন্তু বিনা অনুমতিতে কি কারো ঘরে ঢোকা উচিত হবে? দরজার বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ে মীরা। আশরাফুলের বুঝতে বাকি থাকে না দরজার বাইরে মীরা দাঁড়িয়ে আছে। একমাত্র মীরা আসলেই এমন কড়া নাড়ে। অন্য কেউ তো আশরাফুলকে ডাকতে ডাকতে ঘরের ভিতরে চলে আসে। কিছু কি বলার ছিল? আশরাফুলের গলা শুনে মীরা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে করে বলে, আপনার নাস্তা। আশরাফুল এগিয়ে এসে দরজা খুলে দেয়। মীরা নাস্তার প্লেটটা জায়গা মতো রেখে ঘর থেকে বেরিয়ে আসে। অথচ এই ঘরেরই মীরার থাকার কথা ছিল। এই মানুষটাকে একান্ত নিজের করে পাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো কোথায়? দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে চলে যায়। রাতের রান্না তখনও বাকি যে। মীরার এ বাড়িতে একটা সুবিধে আছে, তা হলো নিজের পছন্দ মতো রান্না করা। রেশমা বানু কখনো কি রান্না করতে হবে বলতে আসে না? তবে রান্নার ভুল ধরেন ঠিকই। প্রথম প্রথম মীরার বেশ অসুবিধে হতো। কখন কি রান্না করবে বুঝতে পারতো না। নানান কথাও শুনতে হতো। এখন অবশ্য মীরা কিছুটা বুঝতে পারে এদের কেমন রান্না পছন্দ। 3-4 রকমের সবজি একসাথে ভাজি করে, সাথে কয়েকটা চিংড়ি মাছ, লাউ দিয়ে ডাল, সাদা ভাত আর মাছ ভাজি। এর থেকে বেশি কিছু রান্না করতে গেলে অনেক রাত হয়ে যাবে। রাতে খাওয়ার সময় মাছ দেখে মীরার ননদ রাগারাগি শুরু করে। সে মাছ খায় না, তবে ডাল আর ভাজি তার পছন্দের খাবার। আম্মু দেখো, এই ছোট লোকটা কি সব রান্না করছে। আমি কি মাছ খাই বলো? এখন আমি কি দিয়ে ভাত খাবো? রেশমা বানু মেয়ের সাথে তাল দিয়ে বলে ওঠেন। ঠিকই তো, মেয়েটা এখন কি দিয়ে ভাত খাবে? তোকে কি আমরা বিনা পয়সায় চাকর রেখেছি যে ইচ্ছা মতো সব করবি? টেবিলের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মীরা। কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। বিনা পয়সার চাকরি তো মীরা। জীবনটা কেমন হয়ে গেছে তার। রান্নার আগে যদি প্রশ্ন করতো কি রান্না করব, তাহলেও তাকে কথা শুনতে হতো। আর এখনো। আচ্ছা থাক মা, বাদ দে। এই ছোট লোক এসব অখাদ্য খেয়ে বড় হয়েছে, তাই ভালো কিছু রান্না করতে জানে না। আমি বরং তোমার বাবাকে বলি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে। কি বলো মামনি? মায়ের কথায় খুশিতে নেচে ওঠে লাবণী। লাবণীর সম্পর্কে মীরার ননদ, তবে এসব সম্পর্ক যেন দূর থেকে মীরাকে উপহাস করে। আর মীরার জায়গা যে কাজের লোকের মতো তা বুঝিয়ে দেয়। এত সময় আশরাফুল চুপ করে খাবার খাচ্ছিল, কিন্তু হঠাৎ কি ভেবে বলে ওঠে, আচ্ছা মা, তোমরা তো আগেই বলে দিতে পারো কে কি খাবে, কি রান্না হবে বাড়িতে। শুধু শুধু রোজ এই অশান্তির মানে কি? আর এগুলোকে অখাদ্য বলছো কেন? খাবারকে সম্মান করতে শেখো, নয়তো পরে খাবার নাও জুটতে পারে। ছেলের কথায় কপাল কুঁচকে আসে রেশমা বানুর। ছেলেটা কি বউ পাগল হয়ে যাচ্ছে নাকি? পরক্ষণেই মনে পড়ে মীরাকে আশরাফুল কখনো মেনে নেয়নি। তাহলে কেন ওর পক্ষ হয়ে কথা বলল? নানান চিন্তা মাথার ভিতর জট পাকিয়ে যেতে থাকে। আম্মু, আব্বুকে কল দিয়ে বলো বিরিয়ানি আনতে। কোনো এক অজানা চিন্তায় ডুবেছিলেন রেশমা বানু। মেয়ের কথায় চমকে উঠলেন। মা, বলে দিচ্ছি। এই মেয়ে এভাবে সংসার যেখানে দাঁড়িয়ে আছিস কেন? যা নিজের কাজে যা। মীরা মাথা নিচু করে স্থান ত্যাগ করে।
মাঝে মাঝে মনে হয় মাথাটা বড্ড নিচু করা হয়ে যাচ্ছে, কিন্তু একার ভরসা হয় না মাথা উঁচু করে দাঁড়াতে। রান্নাঘরে বসে কোনো রকমভাবে রাতের খাওয়া শেষ করে, থালা বাসন ধুয়ে সাজিয়ে রাখে। হাতের পোড়া জায়গাটা বেশ জ্বালা করছে। রাতের রান্নার সময় আবারও একটু ছ্যাঁকা লেগেছে। ব্যথা জায়গাতে হয়তো বেশি ব্যথা পাওয়া যায়। নিস্তব্ধ রাত, শহরের অলি গলিতে কোথাও কোনো আওয়াজ শোনা যায় না। আকাশে চাঁদ নেই, তবে কয়েকটা তারা মিটমিট করে জ্বলছে। মীরার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কেন জীবনটা এমন হলো তার? সে কি মা বাবার সাথে সুন্দর একটা জীবন পেতে পারতো না, যেমনটা লাবণী পেয়েছে? হয়তো মা বাবা একসাথে থাকলে তার জীবনটাও এমন গোছালো হতো, কিন্তু সেসব আর পাওয়া হলো কোথায়? মীরার চোখের পানি যেন থামতে চাইছে না। হাতে বড্ড জ্বালা করছে, মনের মাঝেও বড্ড পড়ছে। এমনভাবে সময় পার হতে হতে কখন যেন চোখের পাতায় ঘুম চলে আসে মীরার। সব কষ্ট থেকে একটু মুক্তি মেলে তার। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় মীরার। অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারেনি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেয়। চুলোয় রান্না বসিয়ে বাড়ির সামনের দিকে ছুট লাগায়। কয়েকটা ফুল গাছ আছে বাড়ির সামনে, মীরা নিজেই লাগিয়েছে। ছাদের উপর বেশ বড় ফুলের বাগান আছে আজরা ফুলের। সেখান থেকেই ফেলে দেওয়া গাছগুলো যত্ন করে বড় করে তুলেছে। এই বাড়িতে আপন বলতে এই গাছগুলোই। ঘরের পাশেই গাছগুলো লাগাতে চেয়েছিল মীরা, যাতে গাছগুলোকে নিয়ে একটু সময় কাটাতে পারে, কিন্তু শাশুড়ি মায়ের ঘোর আপত্তি ছিল বলে বাড়ির সামনেই লাগাতে হয়েছে। সারা দিন রাস্তায় লোকজন থাকে বলে খুব একটা যাওয়া হয় না সেখানে। শুধু সকাল বিকাল গাছে পানি দিয়ে আসে। গাছে পানি দিয়ে এসে সকালের সব জায়গাগুলো একে একে শেষ করতে থাকে। লাবণীর জন্য পাস্তা রান্না করে। মেয়েটা সকালবেলা পাস্তা পেলে আর কোনো কথা বলে না। রান্না শেষ করতে করতে প্রায় 9টা বেজে আছে। টেবিলে খাবার সাজিয়ে নিচের ঘরের দিকে চলে যায়। সকাল সকাল কারো কথা শুনতে ইচ্ছে করছে না আজ। হাতটা বড্ড বেশি কষ্ট দিচ্ছে, পানি লেগে হয়তো বেশি জ্বালা করছে। ঘরে ঢুকে বিছানায় বসে পড়ে। কাজ করে ক্লান্ত লাগছে শরীরটা, ক্ষুধাও লেগেছে একটু একটু। হঠাৎ চোখ পড়ে জানালার দিকে। জানালার পাশে কিছু একটা রাখা মনে হচ্ছে। সকালবেলা জানালাটা খুলে রেখেছিল মীরা। কে কি রেখে গেছে কে জানে। মীরা কাছে গিয়ে দেখতে পায় একটা মলম, এক পাতা নাপা ট্যাবলেট আর একটা চিরকুট। তাতে সাজানো অক্ষরে লেখা রয়েছে, নিজের যত্ন নিতে শেখো। বড্ড অবাক হয় মীরা। কে করতে পারে এমন কাজ? হঠাৎ মনে পড়ে সকালে গাছে পানি দেওয়ার সময় একটা ছেলেকে মীরাকে লক্ষ্য করছিল বারবার। কয়েকবার মীরার হাতের দিকেও তাকিয়েছে। মীরা দেখতে পেয়ে ওড়না দিয়ে হাতটা ঢেকে ফেলেছিল তখন। তাহলে কি সেই ছেলেটা এ কাজ করছে? ভাবতেই মীরার নিঃশ্বাস ঘন হয়ে আসে। কেমন অস্থির লাগছে যেন। তবুও হাতে ঔষধটা লাগিয়ে নেয়, যদি কিছুটা কষ্ট লাঘব হয় এই আশায়। এই মীরা, এদিকে শোন তো। রেশমা বানুর গলা পেয়ে খাবার ঘরের দিকে পা বাড়ায় মীরা। দূর থেকে একজোড়া চোখের মালিক মীরার কর্মকাণ্ড লক্ষ্য করছিল। সে কথা মীরার অজানাই থেকে যায়। খাবার টেবিলে মীরার শ্বশুর শাশুড়ি লাবণী আর আশরাফুল বসে আছে। সকলে নিজেদের মতো খাবার খাচ্ছে। মীরা ওদের কার কি প্রয়োজন লক্ষ্য করছে। কেন যে এরা মীরাকে বাড়ির বউ করে নিয়ে এসেছিল ভেবে পায় না সে। মাঝে মাঝে মায়ের কাছে জানতে ইচ্ছে করে, এদের সবাইকেও প্রশ্ন করতে ইচ্ছে করে, অসহায় বলে কি যা খুশি করবে আমার সাথে? কিন্তু কথাগুলো বারবার গলার কাছে এসে আটকে যায়। নিজের মাই যখন মেয়ের কথা শুনতে চায় না, কষ্ট বুঝতে চায় না, সেখানে অন্য মানুষ কেনই বা এসব করবে? খাবার মুখে দিতে দিতে রেশমা বানু বলেন, সন্ধ্যায় ওদের বাবা অফিস থেকে কয়েকজন লোক আসবে। সবকিছু গুছিয়ে ভালো কিছু রান্না করে রাখবে, ওদের যেন কোনো অসম্মান বা অযত্ন না হয়। আজমল সাহেবের অফিসের লোকজন আসবে শুনে মীরার চোখ আশায় চলচল করে ওঠে। আবেগের বশে বলে ফেলে, মাও কি আসবে? মীরার কথাটা যেন এখানের কেউ আশা করেনি। লাবণী মুখে পাস্তা পুড়তে পুড়তে বলে, তোমার মা বাবার অফিসে কি চাকরি করে? ও হ্যাঁ, আয়ার কাজ করে। তাকে কেন আমাদের বাড়িতে দাওয়াত করে আনতে যাব? 3rd ক্লাস লোকজন। তাহলে সেই 3rd ক্লাস লোকের মেয়েকে কেন এবাড়ির বউ করে এনেছো? ফ্রিতে কাজের লোক হিসেবে? যখন নিজে এমন পরিস্থিতিতে যাবে তখন শুধু লোকের অফিস নয়, লোকের পায়ের জুতোও মুছবে। মীরার কথায় সকলে চমকে যায়। মীরা এমন জবাব দিতে পারে কেউ আশা করেনি। রেশমা বানু কর্কশ গলায় বলে ওঠে, এই মেয়ে, তুই ভদ্রতা জানিস না? আমার মেয়েকে এভাবে অভিশাপ দিচ্ছিস?
তোর মা তো তোকে কিছুই শেখায়নি দেখছি। মায়ের নামে কোনো প্রকার বাজে কথা মীরার সহ্য হয় না। যে মা একা হাতে ওকে মানুষ করেছেন তাকে নিয়ে কেউ বাজে কথা বললে কাউকে ছেড়ে কথা বলার মেয়ে মীরা নয়। অসহায় হতে পারে, তবে বোবা তো নয়। ঝাঝালো কণ্ঠে কিছু বলতে যাবে এমন সময় আশরাফুল বলে ওঠে, মা, অন্যের মেয়েকে শিক্ষা না দিয়ে নিজের মেয়েকে ভদ্রতা শেখাও, কাজে লাগবে। মীরা অবাক হয়ে তাকিয়ে রইল আশরাফুলের দিকে। এই লোকটা কখনো কখনো বড্ড বেশি সাপোর্ট করে মীরাকে। কারণটা খুঁজে পায় না মীরা, তবে বেশ ভালো লাগে। মনে কোনো আশার আলো ফুটে ওঠে, কিন্তু পরে কোনো এক দমকা হওয়ার মাঝে আলোটাও হারিয়ে যায়। আজমল সাহেব সচরাচর মীরার ব্যাপারে কথা হলে কিছু বলেন না। আজ কি মনে করে বললেন, ওর মাও আসবে, সবাইকে বলেছি, সবকিছু রেডি রেখো। মীরার চোখে আজ খুশির অশ্রু। কতদিন বাদে মাকে দেখতে পাবে। বিয়ের পরে মাত্র কয়েকবার মায়ের সাথে দেখা করার সুযোগ পেয়েছে। বহুদিন পর মাকে দেখতে পাবে। আজ মা আসলে তার কাছে প্রশ্ন করবে কেন বিয়ে দিয়েছিল তাকে, কি জন্য এত কষ্ট তার জীবনে। চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিজের কাছে মন দেয় সে। হাতে সামান্য ব্যথা করছে, তবুও রেশমা বানুর কাছে কি কি রান্না হবে জিজ্ঞেস করতে চায়। লাবণী আর রেশমা বানু তখন সন্ধ্যায় কে কি পড়বে তাই নিয়ে আলোচনা করতে ব্যস্ত হয়ে আছে। দরজায় কড়া নাড়ে মীরা। কি কি রান্না করব আর কতজন লোক আসবে যদি একটু বলতেন, গুছিয়ে রাখতাম। দেখেছো মা, নিজের মা আসবে বলে কাজের কত তাড়া এই মেয়ের। তোর মা তোর কাছে আসলে কি তুই কিছু করতি না? আশরাফুলের কথায় সবাই বেশ চমকে যায়।